আন্তরিকভাবে স্বাগত জানাই। নমস্কার, স্বাগত। সকলকে জানাই, আমার বড়দের জানাই, মা মাসি স্থানীয় যারা আছেন তাদের জানাই প্রণাম, ছোটদের জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন, এবং স্টুডিওতে যারা আছেন প্রত্যেককে জানাই আমার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। তাদেরও অনেক ভূমিকা আছে এই অনুষ্ঠানটি সম্প্রচারিত করার জন্য। সকলকে জানাই আমার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রথমে মাকে প্রণাম জানাই, যে মা 10 মাস 10 দিন গর্ভধারণ করে পৃথিবীর আলোকে এনেছেন মা। প্রণাম জানাই আমার পিতৃদেবকে, যার অক্লান্ত পরিশ্রমে দ্বারা এবং জ্যোতিষতন্ত্র জগতে আসার জন্য ওনার অবদান অনস্বীকার্য। ওনার অবদান বিরাট। বাবা মার আশীর্বাদ ছাড়া আমি বিশ্বনাথ শাস্ত্রী এই জায়গাটায় আসতে পারতাম না। প্রথমে জানতো বিবাহ মানে, হ্যাঁ, বিবাহ কথাটা তো বিবাহ, তাই তো? বিবাহ মানেটা কি? বিবাহ মানে হচ্ছে বহন করে নিয়ে যাওয়া। ওকে। বিবাহ মানে বিশ্বাস। বিবাহ মানে এই যে প্রেম। প্রেম কখন হয়? দুটো, একটা ছেলের সঙ্গে একটা মেয়ের প্রেম হলো, বা একজন বন্ধুর সঙ্গে একজন প্রেম হলো, একজন বান্ধবীর সঙ্গে আর একজন বান্ধবীর প্রেম হলো। প্রেম মানে শুধু ছেলে মেয়ের প্রেম নয়, প্রেমের অনেক ডেফিনেশন আছে। প্রেম মানে হচ্ছে দুটো অভিন্ন আত্মা যখন একই জায়গায় অবস্থান করে তাকে বলা হয়, তখন প্রেমের একটা সঞ্চারিত হয়। ওকে, বাহ, বোঝা গেল? ঠিক। বিবাহ মানে হচ্ছে বিশ্বাস, বিবাহ মানে বহন করে নিয়ে যাওয়া সারা জীবনের সম্পর্ক। তার যে সন্তান, কন্যা বা পুত্র, যাই সন্তান হোক, সন্তানও কিন্তু তার তৈরি হবে জেনেটিক, তার আবার ছেলে পুলে জেনেটিক, মানে সারা জীবনের ব্যাপার এবং জেনারেশন ব্যাপার। আজকের যুগে আমরা অনেকটা পেছিয়ে, এই কারণে আমরা পেছিয়ে বলবো হঠযোগে বিয়ে, হঠকারিতায় বিবাহ, এই জন্য পেছিয়ে বলছি, অন্তত বিবাহিত জীবনটা। আমি বারবার এইটা উদ্দেশ্য করে বলতে চাই সকলের জন্য, যে আপনি হঠযোগে আপনি একটা বাড়ি কিনতে পারেন, হঠযোগে আপনার রাস্তাঘাটে অসুবিধাটা গাড়িও কিনতে পারেন, হঠযোগে বিবাহটা করবেন না, ঠিক, তাহলে কিন্তু ক্ষতি হবে। ঠিক। তাহলে এই বিবাহ করতে গেলে আমাদের কতগুলো প্রসেস আছে। আজও আমরা গোধূলি লগ্ন মানি, আজও আমরা বিয়ের লগ্ন মানি, পঞ্জিকা তার জন্য বিয়ের লগ্ন দিন স্থির করে দেয়। বিয়ের অনেক কিছু, জন্ম মাসে যদি বাবা মার বিয়ে হয়, সন্তানের বিয়ে দিয়ে এটা ঠিক না। কিন্তু এখনকার যুগে ছেলে মেয়েরা মানছে না, বিয়েটা করতে হবে তাড়াতাড়ি, কিন্তু পরে তো ক্ষতি হচ্ছে আলটিমেটলি। মেনে যদি চলে সেই ক্ষতিটা হবে না। যেমন গণ একটা বিবাহিত জীবনের ফ্যাক্টর। আমরা বলি গণ তিনটে, রাক্ষস গণ মানে যেটাকে আমরা দেবারিগণ বলি। একজন ক্লায়েন্ট আমি দেখলাম সেদিনে, বললো আমার তো রাক্ষসগণ না দেবারিগণ। তোমার একই, সেটা তুমি জানছো, যেহেতু এতদিন তুমি আমাদের সান্নিধ্যে আছো। আর দেবারি, দেবারি কথাটা এলো পর থেকে, দেবতাদের ওরি, ওরি মানে শত্রু, দেবারি, যেই দেবারি আর সেই রাক্ষস। বলো আমার রাক্ষসগণ, আমি হ্যাঁ তোমার দেবারিগণটাই বলা হয় রাক্ষসগণ। যেমন মাঙ্গলিক দোষ, মাঙ্গলিক দোষের আর একটা ভালো নাম আছে ভৌম দোষ। মঙ্গলের এক নাম ভৌম, সেটাকে আমরা বলি ভৌম দোষ। শুদ্ধ বাংলায় বলি ভৌম দোষ, আর এমনি সচরাচর জ্যোতিষ শব্দের বলে থাকে মাঙ্গলিক দোষ। মাঙ্গলিক দোষ মানে মাঙ্গলিক দোষ, এটা কিন্তু একটা ফ্যাক্টর। তাহলে বিবাহিত জীবনে গণ কিন্তু একটা ফ্যাক্টর। যেমন রাক্ষসগণের সঙ্গে রাক্ষসগণ খুব ভালো মিলল, দেবগণের সঙ্গে দেবগণ খুব ভালো মিলল, নরগণের সঙ্গে নরগণ খুব ভালো মিলল। বোঝা গেল? তাহলে গণটা তার এক হলো। গণে আমাদের মানে সংখ্যাতত্ত্বে আসছি, মানে 36টা আমাদের মিলন আছে, তার মধ্যে 6 নম্বর হচ্ছে গণ। আবার দেখা গেল যে নর নর 6 6, দেবে দেব 6 6, রাক্ষস রাক্ষস 6 6। বোঝা গেল? যখনই নরের সঙ্গে রাক্ষস হলো 6 0 এলো। তা আপনি যদি না মানেন কিছু করার নেই, আপনাকে ভুগতে হবে, মানলে আপনাকে ভুগতে হবে না, ব্যাপারটা এটাই। রাজ্যটক মানে ওই যে সংখ্যাতত্ত্বে যদি 25-এর উপর 28-এর উপর হয়, তাহলে কিন্তু রাজ্যটক হয়ে যায়। রাজ্যটক বিবাহ কিন্তু ভীষণ ভালো। আমরা সাধারণত 36টার মধ্যে 18টা আমাদের মেলবন্ধন হতেই হবে। 18টার উপরে উঠলে তদানুরূপ ভালো, 18টার নিচে হলে বিশ্বনাথ শাস্ত্রী লিখে দিবে এই বিবাহ জ্যোতিষসম্মতে বিধিসম্মত ভাবে চলিবে না। তা আমি দেখেছি সপ্তম ভাবের সঙ্গে যদি কোনোভাবে দ্বিতীয় ভাব, পঞ্চম ভাব, সপ্তম ভাব, অষ্টম ভাব, একাদশ ভাবের সম্পর্ক তৈরি হয়ে থাকে, বা রাহু এবং কেতুর সঙ্গে সম্পর্ক যুক্ত হয়,
তাহলে কি হয়? অসবর্ণ বিবাহ হয়। এটা হয়ে যাবে অটোমেটিক, গ্রহ কানেকশন করে বসে আছে না, বোঝা গেল? সপ্তম ভাবের সঙ্গে যদি দ্বিতীয় এবং অষ্টম ভাব বা রাহু বা কেতু বা শনির সঙ্গে সম্পর্ক তৈরি হয়, তবে নিম্নবর্ণের সঙ্গে বিবাহ হয়। এটা স্বচ্ছ সুন্দর সাবজেক্ট। সপ্তমে মঙ্গল থাকলে আপনার জীবন সঙ্গী বা স্বামী স্ত্রী সেই যেই হোক না কেন প্রচন্ড বদমেজাজি হবে। সপ্তমে মঙ্গল মাঙ্গলিক আসছে কিন্তু, আচ্ছা, সেই জন্য আমি বলি যদি স্ত্রী বা স্বামীর উভয়ই মাঙ্গলিক হয় তাহলে বিষে বিষে বিষক্ষয় হয়ে গেল। মঙ্গলের নেগেটিভ এনার্জি থাকবে না, সুন্দর একটা প্লাস পয়েন্ট যাবে, দুজনের মধ্যে সমঝোতা বজায় থাকবে, দুজনের মধ্যে একটা চেতনা থাকবে, দুজনের মধ্যে দুজন অপরের পরিপূরক হবেন, সৌহার্দ্যপূর্ণ ব্যবহার পাবেন। স্বামী স্ত্রীর জন্য কাঁদবে, স্ত্রী স্বামীর জন্য কাঁদবে। কি রিলেশনশিপ! দারুণ দারুণ। এটা কিন্তু মঙ্গলের প্রভাব। মঙ্গল, রবি এবং বৃহস্পতি কিন্তু বিবাহিত জীবনের একটা বিরাট। বৃহস্পতি নিয়ে আমি বলেছি অনেক এপিসোড আগে, নিশ্চয়ই থাকবেন, জেনে থাকবেন। এবং কি এই সংসারে বদমেজাজিতে হবে, সংসারে অশান্তি হবে এবং লাস্ট পজিশন ডিভোর্স পর্যন্ত হতে পারে। হ্যাঁ, যদি অষ্টমে মঙ্গল অত্যন্ত অশুভ। মানে অষ্টমটা আমরা বলি মারক, অষ্টম ঘরটা কিন্তু মারক, অপমৃত্যু পর্যন্ত হয়, অকাল মৃত্যু হয়। ওই যে বৈধব্য বললেন একটা কথা, প্রথম বললেন বৈধব্য যোগের ব্যাপার কারণ থেকে যায়। এবং স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক শারীরিকভাবে ভীষণভাবে বিপর্যস্ত হয়ে যায়। অষ্টমে মঙ্গল, দ্বাদশে মঙ্গল, এটা কিন্তু মাঙ্গলিক দোষের একটা কারণ। দ্বাদশ মঙ্গলও কিন্তু খুব অশুভ। দ্বাদশ মঙ্গল থাকলে স্বামী স্ত্রীর শয্যা সুখ হয় না, মানসিক শান্তি হয় না, দুজন দুজনকে আলাদা থাকতে পছন্দ করবে। একে অপরের সঙ্গে যে মানসিক শান্তি, মানসিক রিলেশন, সেটা কিন্তু থাকবে না। এবং যদি অষ্টমে রাহু, মঙ্গল এবং রবি সংযোগ থাকলে তাহলে একজন কিন্তু ছিটকে বেরিয়ে যাবে। সপ্তমে চন্দ্র অবস্থান যদি থাকে অতিরিক্ত সেন্টিমেন্টাল। সপ্তম ঘরে যদি চন্দ্র থাকে লগ্নে, অতিরিক্ত সেন্টিমেন্টাল হবে এবং সেন্টিমেন্টালের কারণে, আবেগের কারণে কিন্তু একটা ছেদ পড়তে পারে। রাশির কারণে কি সন্নিবেশ বুঝতে পারছো? সন্নিবেশটা বুঝতে পারছো? ওই জন্য বারবার বলি ভাবিয়া করিয়া কাজ, করিয়ে ভাববেন না। সপ্তমে বুধ যদি থাকে একাধিক নারী তার জীবনে আসবে এবং স্ত্রী থাকলে পরপুরুষের সঙ্গ লাভ করতে তার মানসিকভাবে চলে যাবে ওইদিকে। আবার সপ্তমে যদি শুক্র থাকে তার কিন্তু একটা যৌন সংক্রান্ত রোগের সৃষ্টি হয় এবং কি হয়, মাত্রাতিরিক্ত ভোগ তার জীবনে চলে আসবে, আনন্দ ফুর্তি বিশেষভাবে বাড়বে এবং মানসিক জীবনে, বিবাহিত জীবনে আবার ওটা ছেদের কারণ হবে। সপ্তমে রাহু থাকলে কি হয়, অতিরিক্ত ব্যভিচারিণী জীবন, উচ্ছৃঙ্খল জীবনযাত্রা এবং বিভিন্ন নেশাতে আসক্ত হবে, নোংরামি পথে চলে যাবে এবং বিবাহ বিচ্ছেদের কিন্তু একটা বিশেষ কারণ হয়ে দাঁড়াবে। বুঝেছ? সপ্তমে রাহু, সপ্তমে রাহু, সপ্তমে কেতু ভীষণ খারাপ। এগুলো কিন্তু জ্যোতিষশাস্ত্র অবশ্যই বলে দিতে পারে। আবার শুক্র, মঙ্গল, শনি বা কেতুর সঙ্গে যদি সংযুক্ত হয় এবং কোনোভাবে যদি নাক্ষত্রিক সংযোগ তৈরি করে তবে তার বিবাহ হতে চায় না, এটাকেই বলি লেট ম্যারেজ। কিছু ক্ষেত্রে অনুরাজক সৃষ্টি হয়ে যায়। অনুরাজক সৃষ্টি হলে বিবাহিত জীবনে কিছুতে বিবাহ তার স্থাপিত হয় না। বুঝেছো? বিবাহ মানে বারবার বলছি, বিবাহিত জীবন প্রত্যেক বাবা মার উদ্দেশ্যে বলছি, যারা এখনকার প্রজন্মের ছেলে মেয়েদের বিবাহ দেবেন, প্রেম ব্যাপারটা অনেকের জীবনে এসে গেছে। প্রেম হলো, প্রেম বড় পবিত্র, কেন প্রেমের পর কি বা প্রেমের পর যে বিবাহ সম্মিলিত হবে জটক বিচার করা যায় না, ব্লাড টেস্ট করা যায় না। আমি ব্লাড টেস্ট করতেও বলি, এরকম ব্লাড টেস্ট সামান্য ব্যাপার। ছেলে মেয়ে পাত্রপাত্রীর যদি একটু করে নিতে পারি, আমার মনে হয় সারা জীবন ভালো থাকার রসদ। আগামী দিনের যে সন্তান আসছে সে হবে জাতির ভবিষ্যৎ, দেশের ভবিষ্যৎ, দশের ভবিষ্যৎ, সমাজের ভবিষ্যৎ, আপনার জীবনের ভবিষ্যৎ। জয় মা তারা। নমস্কার। নমস্কার।
গুরুবরকে জানাই গো প্রণাম, তস্মৈ শ্রী গুরুবে নমঃ। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্মৈ শ্রী গুরুবে নমঃ। হবে স্বপ্ন সাকার, মিটে যাবে অন্ধকার, হবে স্বপ্ন সাকার, মিটে যাবে অন্ধকার। শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী জেনার নাম, শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী জেনার নাম, তস্মৈ শ্রী গুরুবে নমঃ। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্মৈ শ্রী গুরুবে নমঃ। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্মৈ শ্রী গুরুবে নমঃ।